সুস্বাগতম। রায় গুণাকর ভরতচন্দ্র রায় অষ্টাদশ শতকের একজন শ্রেষ্ঠ বাঙালি কবি। তিনি সংস্কৃত, আরবি, ফার্সি ও হিন্দুস্তানি ভাষার মিশ্রণে আশ্চর্য ধরনের এক বাগভঙ্গি ও প্রাচীন সংস্কৃত ছন্দের অনুকরণে বাংলা কবিতার নিপুণ ছন্দ প্রয়োগ করেছিল তার কাব্যের বৈশিষ্ট্য। এই বিখ্যাত কাব্যকারকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো অষ্টাদশ শতাব্দীর বাঙালি শ্রেষ্ঠ কবি রায় গুণাকর ভরতচন্দ্র। গ্রন্থরায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ভরতচন্দ্র অষ্টাদশ শতাব্দীর বাংলার বর্ধমান জেলার বর্ষর পরগনার পান্ডুয়া গ্রামে 1712 খ্রিস্টাব্দে জমিদার নরেন্দ্র নারায়ণ রায়ের ঔরসে ভবানী মেয়ে গর্ভে জন্মগ্রহণ করেন। জমির অধিকার সংক্রান্ত বিবাদ সূত্রে বর্ধমানের রাজা কর্তৃক বিতাড়িত হয়ে ভরতচন্দ্রের বাবা জমিদারি ফেলে মণ্ডলহাট পরগনার নওদাপাড়া গ্রামে মামার বাড়িতে আশ্রয় নেন। পরবর্তী জীবনে বহু জায়গা পরিবর্তনের পর নদিয়া কৃষ্ণনগর রাজপরিবারে আশ্রয় গ্রহণ করেন। রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর অনুরোধে ভরতচন্দ্রকে রাজা কৃষ্ণচন্দ্র তার দরবারে বহাল করেন। গুণগ্রাহী রাজা কৃষ্ণচন্দ্র কিছুদিনের মধ্যেই ভরতচন্দ্রকে মাসিক 40 টাকা বেতনে রাজসভায় কবি হিসাবে বহাল করেন। ভরতচন্দ্র প্রতিদিন সকাল ও সন্ধ্যায় রাজ্যসভায় উপস্থিত হয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে কবিতা রচনা করে শোনাতেন। রাজা কৃষ্ণচন্দ্রের অনুরোধে ভরতচন্দ্র কবিকঙ্কর মুকুন্দরাম চক্রবর্তীর রচনা প্রণালীতে অন্নদামঙ্গল কাব্য রচনা করে তাকে দেখালেন। একজন ব্রাহ্মণ নিয়োগ করে পালাগান তর্জমা নীলমণি সমাদ্দার নামে একজন গায়ককে দিয়ে এই পালাগানের সুর, রাগ এবং পাঁচালী পদ্ধতি শিক্ষা করিয়ে আসরে গাইতে আরম্ভ করলেন। পরে রাজার আদেশ অনুসারে বিদ্যাসুন্দর পালা এই অন্নদামঙ্গলের সঙ্গে যুক্ত হলো। তারপর রসমঞ্জরি বইটি রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে কবি ভরতচন্দ্র লিখেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র ভরতচন্দ্রের কাব্য প্রতিভা মুগ্ধ হয়ে তাকে গুণাকর উপাধি প্রদান করেন। বৈভবপূর্ণ স্থানে এবং বিদেশে থাকলেও ভরতচন্দ্র অত্যন্ত সংযমী ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। ভরতচন্দ্রের চরিত্র পরীক্ষা গ্রহণের জন্য একবার মহারাজ কৃষ্ণচন্দ্র ভরতচন্দ্রের কুটিরে এক অপূর্ব সুন্দরী রূপ উপজীবনীকে পাঠিয়েছিলেন, কিন্তু সংযমী ভরতচন্দ্রের কাছে সেই রূপ উপজীবনী প্রত্যাখ্যাত হন। এই ঘটনায় রাজা কৃষ্ণচন্দ্র মুগ্ধ হন। ভরতচন্দ্র অত্যন্ত সুরসিক ছিলেন। তিনি যখন মহারাজা কৃষ্ণচন্দ্রের আদেশে বিদ্যাসুন্দর পালাখানির লেখা সম্পূর্ণ করে রাজসভায় কৃষ্ণচন্দ্রের কাছে বইটি দিলেন, তখন কৃষ্ণচন্দ্র অন্যান্য রাজকার্যের ব্যস্ততা হেতু বইখানি বালিশের উপর রাখলেন। কিছু পরে রাজার রাজকার্যের অবসরে ভরতচন্দ্র উঠে দাঁড়িয়ে মহারাজকে করজোড়ে বললেন, মহারাজ, পুস্তকখানি এইরূপ হেলায় রাখা উচিত নহে। যেহেতু তদবস্থায় অধিকক্ষণ থাকিলে কাব্যের রসভার নষ্ট হইবার সম্ভাবনা আছে। সুচতুর রাজা কৃষ্ণচন্দ্র কবির ইঙ্গিত উপলব্ধি করে বইখানি পড়তে লাগলেন এবং রসাস্বাদন করে গভীর তৃপ্তি লাভ করে কবিকে বললেন, ভারত, তুমি যথার্থ কহিয়াছ। এই কাব্য মধ্যে রস ঢলাঢল করিতেছে, অতএব হেলায় রাখিলে রস নিঃসৃত হইবার সম্যক সম্ভাবনা। ভারত, তুমি যথার্থই কবি,
এবং তোমার পরিশ্রম সার্থক। মহারাজ কৃষ্ণচন্দ্র প্রিয় কবিকে সপরিবারে তার পছন্দ মতো জায়গায় থাকার জন্য অনুরোধ করলেন। কবি বললেন, আমার স্ত্রী আমার শ্বশুরালয়ে আছেন, ভ্রাতাদিগের সহিত তাহাদের সদ্ভাব নাই, এই জন্য বাটি যাইবার অভিলাষ নাই। গঙ্গা তীরে কিঞ্চিৎ স্থান পাইলেই পরিবার লইয়া বাস করিতে পারি। কবির ইচ্ছানুসারে মহারাজ কৃষ্ণচন্দ্র কবিকে গঙ্গা তীরে মুলাজোর গ্রামে বসবাস করার আদেশ দিলেন এবং বাড়ি করার জন্য নগদ 100 টাকা এবং 600 বাৎসরিক রাজস্ব নির্দিষ্ট করে মুলাজোরে গ্রামখানি তিনি ইজারা দিলেন। ভারতচন্দ্র রাজপ্রদ অর্থ ও নগদ টাকা নিয়ে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে এনে মুলাজোরের গোসালের বাড়ি একটি ঘরে কিছুকাল বসবাস করেন। পরে নতুন একখানি ঘর তৈরি করে শুভদিন দেখে গৃহপ্রবেশ করলেন। ভারতচন্দ্রের বাবা এই সংবাদে আনন্দিত হয়ে গঙ্গা তীরে বাস করার ইচ্ছায় ভারতচন্দ্রের কাছে আসেন এবং আমৃত্যু ভারতচন্দ্রের কাছেই তিনি ছিলেন। এই সময় বর্গির হানায় শুরু হয়। বর্ধমান মহারাজ তিলকচন্দ্র রায় বাহাদুরের মাতা পুত্রকে সঙ্গ নিয়ে প্রাণ রক্ষার জন্য মুলাজোরের পূর্ব দক্ষিণে জাউগাছি গ্রামে বাস করছিলেন। তিনি দেখলেন ভারতচন্দ্র মুলাজোরে গ্রামে ইজারা নিয়েছেন, অথচ এই গ্রামে তার হাতি ঘোড়া বা অন্যান্য পশুরা ক্ষেত্রে ফসল নষ্ট করলে তা ব্রাহ্মণ হরণ করার পাপ হয়। তাই তিনি কৃষ্ণচন্দ্রকে পত্র লিখলেন যাতে মুলাজোরের পত্নী তাকে দেওয়া হয়। মহারাজ কৃষ্ণচন্দ্র বর্ধমান রাজমাতার বিরাগ ভাজন হওয়া বাঞ্ছনীয় ভেবে মুলাজোরের পত্নী বর্ধমান মহারানীকে দিলেন। বর্ধমানের মহারানী তার কর্মচারী রামদীপ নাগের নামে মুলাজোরের পত্নী গ্রহণ করলেন। এই ব্যাপারে ভারতচন্দ্র আপত্তি জানান এবং বলেন, মহারাজ, আমার এই গ্রামে বাস করা অকর্তব্য। রাজা কৃষ্ণচন্দ্র তাকে বললেন, তবে তুমি আনারপুরের কাছে গুপ্তি গ্রামে গিয়ে বসবাস করো। এই কারণে মহারাজা কৃষ্ণচন্দ্র গুপ্তগ্রামী মুখোপাধ্যায় বংশ ব্রাহ্মণের বাড়ির কাছে 105 বিঘা এবং মুলাজোরে 16 বিঘা জমি ভারতচন্দ্রকে দিলেন। ভারতচন্দ্র গুপ্তগ্রামে যাওয়ার উপক্রম করলে মুলাজোরের সকল মানুষ একান্ত কাতরভাবে কবি ভারতচন্দ্রকে মুলাজোরে থাকার জন্য অনুরোধ জানালেন। এর ফলে ভারতচন্দ্র মুলাজোরে থেকে গেলেন, কিন্তু বর্ধমান মহারাজের কর্মচারী রামদেব নাগ মুলাজোরের পত্নী নিয়ে সকল লোকের উপর অত্যাচার শুরু করেন। এই কারণে ক্ষুব্ধ কবি ভারতচন্দ্র অত্যন্ত অসন্তুষ্ট হয়ে অসামান্য পাণ্ডিত্য ও কবিত্ব শক্তি প্রদর্শন করে সংস্কৃত ভাষায় নাগাষ্টকম নামে একটি কাব্য রচনা করে নবদ্বীদাস কৃষ্ণচন্দ্রের কাছে পাঠিয়ে দিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র কবির লেখায় মুগ্ধ ও সমস্ত বিষয়ে অবগত হয়ে শীঘ্রই রামদেবের নাগের জুলুম অত্যাচার বন্ধ করলেন। কৃষ্ণচন্দ্র 40 বছর বয়সে 1674 খ্রিস্টাব্দে অন্নদামঙ্গল ও বিদ্যাসুন্দর কাব্য ভারতচন্দ্র রচনা করেন। অন্নদামঙ্গল কবি নির্দেশ দিয়েছেন, বেদ লয়ে ঋষি বসে ব্রহ্ম নিরূপিলা, এই সুখে এই গীত ভারত রচিলা। ইহা ছাড়াও অন্য একটি কবিতা তিনি ঈশ্বর পাটানি নামে একটি কবিতা রচনা করেছিলেন। সেই কবিতাটি হলো, অন্নপূর্ণা উত্তরিল গাঙ্গিনীর তীরে, পার কর বলিয়া ডাকিল পাটনিরে, সেই ঘাটে খেয়া ঈশ্বর পাটনি, তরা আনিল নৌকা বামাশ্বর শুনি।
এই প্রধান গ্রন্থের পর ভারতচন্দ্র রসমঞ্জরি রচনা করেন। জীবনাবসানের কিছুদিন পরে ভারতচন্দ্র সংস্কৃত ও ব্যঙ্গ হিন্দি মিশ্রিত বাংলা ভাষায় চণ্ডী নামে একটি নাটক রচনা শুরু করেন, কিন্তু নাটক শেষ করতে পারেনি। শেষ করার আগেই বাংলা 1667 সালে অর্থাৎ 1682 শতাব্দে মাত্র 48 বয়সে তার বহুমূত্র রোগে মৃত্যু হয়। ভারতচন্দ্রের রচনা বইয়ের মধ্যে আছে অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, মানসিংহ, চোর পঞ্চাশত, রসমঞ্জরি, সত্য পীরের পাঁচালী, ঋতু বর্ণনা, রাধাকৃষ্ণের প্রেমালাপ, কবিতাবলী, ধীরে বেরের কৌতুক কাহিনী, ফর্দফত, হিন্দি কবিতাবলী, বলি রাজার উক্তি, সংস্কৃত, পারস্য, হিন্দি নানা ভাষায় কবিতাবলী, চণ্ডী নাটক, নাগাষ্টকম, পত্রম ইত্যাদি। স্থান, কাল, পাত্র যে কোনো জীবনকে প্রভাবিত করে তার কবিতাগুলি। আবার জীবনে যদি প্রজ্ঞা ও রস সম্পন্ন হয় তবে যার দৃষ্টি করে কালোতীর্ণ হয়ে সমাজ ও জীবনকে প্রভাবিত করে তার ওই কবিতাগুলি। পৃথিবীর সকল দেশেই জীবনবোধ সম্পন্ন শিল্পীর সৃষ্ট কাব্য, সাহিত্য, শিল্পদর্শন ও বিজ্ঞান মানব মহিমাকে অসস্তীর্ণ ও মহিমান্বিত করে গেছে যুগে যুগে। বাংলা ভাষা সাহিত্যের মঙ্গল কাব্যিক যুগে এই রকম প্রজ্ঞা রসবোধ সম্পন্ন জীবনশিল্পী ছিলেন রায় গুণাকর ভারতচন্দ্র, যার সমগ্র জীবন সাহিত্যকর্ম আজও আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন সূত্রে পথ নির্দেশ করছে, রস সমৃদ্ধ করছে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। নমস্কার।